নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সোশ্যাল মিডিয়ায় আর সংবাদ মাধ্যমে একটি খবর ঘুরছে যে বঙ্গোপসাগরে আবার নাকি নতুন করে একটি ঘূর্ণিঝড় ফুঁসছে। সেই ঘূর্ণিঝড় হয়তো আবার পশ্চিমবঙ্গের দিকে আগিয়ে আসতে পারে। তাই কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষ করে কৃষকরা কিন্তু এখন উদ্বেগে আছে। তো আজকের আমাদের ভিডিও টপিক হলো নিউ সাইক্লোন ইন বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগরের নতুন ঘূর্ণিঝড়। আজকের ভিডিওতে থাকছে বঙ্গোপসাগরের নতুন ঘূর্ণিঝড় নিয়ে কি খবর আছে, ভারতবর্ষের আইএমডি অর্থাৎ আবহাওয়া দপ্তর এই নিয়ে কি পূর্বাভাস দিয়েছে, এখন এর প্রভাবে কি হতে পারে, যে ঘূর্ণিঝড় আসছে তার নামকরণ কে করেছে, তার সাথে কি কি ওয়ার্নিং আছে, আর এখন আমাদের এই ঘূর্ণিঝড়কে নিয়ে কি করা উচিত। ভিডিও শুরু করার আগে আজকের এই ঘূর্ণিঝড় সম্পর্কিত ভিডিওটি প্রায় এক সপ্তাহ আগে প্রাথমিক অবজারভেশনের উপর দাঁড়িয়ে তৈরি করা হয়েছে। ঘূর্ণিঝড় আসতে আসতে এখনও এক সপ্তাহ দেরি আছে, তো যে কোনো মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড়ের গতিপথ পাল্টে যেতে পারে। এখন ভিডিওটি দেখুন, আর কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত এরকম ভিডিও টপিকের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আজকের ভিডিও নিউ সাইক্লোন ইন বে অফ বেঙ্গল। দানা ঘূর্ণিঝড়ের পরে বঙ্গোপসাগরে ফুঁসছে আরও একটি ঘূর্ণিঝড়, আর এই নিয়েই কিন্তু খবর সামনে এসেছে। অর্থাৎ আবার বাংলার আকাশে দুর্যোগের মেঘ, আবার বাংলার মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে এই ঘূর্ণিঝড়ের জন্য। আর সেই নিয়ে কিন্তু ভারতবর্ষের পূর্ব উপকূলের মানুষ কিন্তু আবার টেনশন তৈরি হয়েছে তাদের মধ্যে। বিশেষ করে বাংলার কৃষকরা কিন্তু টেনশনে আছে, কারণ এই সময়টা কিন্তু বাংলার মাঠে মাঠে ধান তোলা আর আলু বীজ বসানোর কাজ চলছে, তারা কিন্তু চরম ব্যস্ততায় আছে। তাই এই সময় বাংলার আকাশে যে দুর্যোগের মেঘ, তার জন্য কিন্তু তারা খুব টেনশনে আছে। এবং কেন টেনশনে আছে, কারণ এই সময়টাতেই নভেম্বরের শেষ আর ডিসেম্বরের প্রথম 2021 সালে আর 2023 সালে যে অতিবৃষ্টি হয়েছিল এই ঘূর্ণিঝড়ের প্রভাবে, তার জন্য কিন্তু বাংলার কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছিল ধান তোলার কাজে আর আলু বসানোর কাজে। তাই তারা কিন্তু উদ্বেগে আছে। এখন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, আইএমডি অর্থাৎ ভারতীয় যে আবহাওয়া দপ্তর আছে, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, তারা যে পূর্বাভাস দিয়েছে তাদের পূর্বাভাস অনুযায়ী যে সুমাত্রা উপকূলের কাছে, অর্থাৎ ভারত মহাসাগরের যে সুমাত্রা দ্বীপ আছে, সেই সুমাত্রা দ্বীপের উপকূলের কাছে, যেটা ঠিক আন্দামান সাগরের কাছাকাছি, সেখানে কিন্তু 20 এবং 22 নভেম্বরের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্তটা তৈরি হবে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব দিকে, এবং তা কিছুদিনের মধ্যে অর্থাৎ 72 ঘন্টার মধ্যে একটি গভীর নিম্নচাপের পরিণত হবে, এবং সেটি বঙ্গোপসাগরের সাউথ ওয়েস্টার্ন অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করবে। তারপরে কিন্তু এটি শক্তি অর্জন করে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে, এবং এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে। এই শক্তিশালী ঘূর্ণিঝড় প্রথমে কিন্তু শ্রীলঙ্কা উপকূলের দিকে অগ্রসর হবে, তারপর দিক পরিবর্তন করে ভারতবর্ষের দক্ষিণ পূর্ব উপকূল অর্থাৎ অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু উপকূলের কাছাকাছি আসবে, এবং আগামী ডিসেম্বরের 2 তারিখের আগে এটা কিন্তু ভারতবর্ষের দক্ষিণ পূর্ব যে উপকূল আছে, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু আর উড়িষ্যা উপকূলে, এখানে কিন্তু আঘাত ফেলতে পারে। এটাই কিন্তু এর প্রাথমিক অবজারভেশন বা প্রাথমিক পূর্বাভাস। তবে ঘূর্ণিঝড় গতিপথ যে কোনো সময় কিন্তু চেঞ্জ হতে পারে, তাই এটি কোন দিকে যাবে আর কোথায় ল্যান্ড হবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। এর জন্য আমাদেরকে নজর রাখতে হবে আইএমডির আপডেটের ওপরে। আগামী 25 নভেম্বরের মধ্যে অনেকটাই এর গতিপথ আর এর ল্যান্ডফল হওয়ার যে জায়গা সেটা কিন্তু সুন্দরভাবে ক্লিয়ার হতে পারে। আমরা এখন যে উইন্ডি অ্যাপে যে স্যাটেলাইট ইমেজ দেখতে পাচ্ছি যে এটা হিট করার সম্ভাবনা বেশি হচ্ছে অন্ধ্রপ্রদেশ কিংবা তামিলনাড়ু উপকূলে। পরবর্তী ক্ষেত্রে গতিপথ চেঞ্জ হয় কিনা সেদিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে। এখন এর প্রভাবে কী হবে, আবহাওয়াবিদরা বলছেন এই যে নিম্নচাপ যদি সত্যি সত্যি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে কিন্তু এর প্রভাব বেশি পড়ার সম্ভাবনা আছে কোথায়, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু আর উড়িষ্যা উপকূলে সরাসরি প্রভাব পড়ার ব্যাপক সম্ভাবনা আছে। তাই এই যে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও উড়িষ্যা উপকূল যেখানে এর ল্যান্ডফল হবে, সেখানে সর্বোচ্চ 120 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তাছাড়াও এই 3টে রাজ্যের উপকূলে কিন্তু অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, এমনকি ব্যাপক ঝোড়ো হাওয়া বইতে পারে। এখন পশ্চিমবঙ্গের জন্য এর কী প্রভাব পড়তে পারে, প্রাথমিক যে অবজারভেশন বলছে পশ্চিমবঙ্গে এর সরাসরি এফেক্ট পড়বে না, কিন্তু
পরোক্ষ এফেক্ট পড়তেই পারে। প্রাথমিক যে পূর্বাভাস দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের জন্য, সেখানে পশ্চিমবঙ্গের আকাশ মেঘলা থাকবে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে। তার সাথেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ করে 2 চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর আর উড়িষ্যা রাজ্য সংলগ্ন যে সমস্ত আমাদের জেলাগুলি আছে, সে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আর ঝোড়ো হাওয়া বইতে পারে। এখন এই যে আমরা বলছি পশ্চিমবঙ্গে এর সরাসরি প্রভাব পড়বে না, তাই আমাদের কোনো ভয় নাই, এটা কিন্তু অনেকে আমরা ভাবতে পারি। কিন্তু পশ্চিমবঙ্গে সরাসরি প্রভাব না পড়লেও, প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে যে বিরাট দুর্যোগ নেমে আসতে পারে তার প্রমাণ কিন্তু আমরা পেয়েছিলাম 2021 সালে আর গত বছর 2023 সালে। মেনলি 2021 সালে ঠিক ডিসেম্বরের শুরুতেই একটি সাইক্লোন বঙ্গোপসাগরে উঠেছিল, যার নাম হচ্ছে জায়েদ ঘূর্ণিঝড়। এই জায়েদ ঘূর্ণিঝড় কিন্তু অ্যাকচুয়ালি সরাসরি ল্যান্ডফলের হয়নি বা ল্যান্ডের মধ্যে কিন্তু এ প্রবেশ করেনি, সমুদ্রের মধ্যে তৈরি হয়ে ভারতবর্ষের পূর্ব উপকূল বরাবর কিন্তু এ বেরিয়ে গেছিল। আর তার ফলে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছিল। সেই সময় কিন্তু বাংলার মাঠে মাঠে সদ্য আলু বীজ বপন করা হয়েছিল আর ধান তোলার কাজ চলছিল। সদ্য লাগানো আলু জমি ভেসে গেছিল, ধান জমির ধান যা মাঠ থেকে বাড়ির খামারে যাওয়ার কথা ছিল তা কিন্তু পুরো ভেসে গেছিল, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। অন্যদিকে আগের বছর 2023 সালে ঠিক এই সময় নভেম্বরের শেষ ডিসেম্বরের শুরু মিচাং বা মিগজাউম ঘূর্ণিঝড় কিন্তু গর্জে উঠেছিল। এর ল্যান্ডফল হয়েছিল কিন্তু অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ুর উপকূলে। আবহাওয়া দপ্তর বলেছিল পশ্চিমবঙ্গের সরাসরি প্রভাব পড়বে না, কিন্তু আমরা দেখেছিলাম যে ঘূর্ণিঝড় ল্যান্ডফলের পরে কিন্তু এটি সাইক্লোন অ্যারেস্ট হয়েছিল, অর্থাৎ যেভাবে যে গতিতে ল্যান্ড পার করার কথা ছিল তার থেকে অনেক কম গতিতে ল্যান্ড পার করছিল। তার ফলে কিন্তু এর প্রভাবটা অনেকক্ষণ ছিল, আর তার ফলে কিন্তু পশ্চিমবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হয়েছিল। আর তার ফলেও সেই সময়ও কিন্তু বাংলার মাঠে মাঠে আলু বসানোর কাজ চলছিল আর ধান তোলার কাজ চলছিল, কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই আবহাওয়া দপ্তর বলছে সরাসরি প্রভাব পড়বে না, কিন্তু প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবেও কিন্তু বাংলাতে দুর্যোগ নেমে আসতে পারে, বাংলা চাষি ভাইদের কিন্তু ক্ষতি হতে পারে। এখন পশ্চিমবঙ্গের জন্য যে পূর্বাভাস আছে একই পূর্বাভাস কিন্তু আমাদের বাংলাদেশ উপকূলের জন্য আছে। আর পশ্চিমবঙ্গের যে হালকা হালকা শীত পড়তে শুরু করেছিল এই সময়টা কিন্তু শীতের প্রভাব কমে যাবে, আবার গরমটা একটু বাড়বে। তবে যদি সত্যি সত্যি বৃষ্টিপাত হয়, অর্থাৎ এই নিম্নচাপের পরে কিন্তু বা ঘূর্ণিঝড়ের পরে কিন্তু উত্তরে হাওয়া ঢুকলে আবার পশ্চিমবঙ্গে শীতের কিন্তু পারদ কমতে থাকবে। এখন এই ঘূর্ণিঝড়ের নামকরণ কি হবে? যদি সত্যি সত্যি এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে এর নাম হবে ফেঞ্জাল, FENGAL। যদিও অনেকে ফেঙ্গাল বলছে বা ফঙ্গল বলছে, এর অ্যাকচুয়ালি উচ্চারণ হচ্ছে ফেঞ্জাল। আর এই নামটি দিয়েছে কে? সৌদি আরব। এখন এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কি কি ওয়ার্নিং আছে? মেনলি ওয়ার্নিং হচ্ছে ফিশার্সম্যান, অর্থাৎ যারা মৎস্যজীবীরা আছে, মৎস্যজীবীরা যারা সমুদ্রে যায় নিজেদের পেটের জন্য মৎস্য শিকার করতে, তারা যেন 23শে নভেম্বরের পর থেকে আর সমুদ্রে না যায়, কারণ সমুদ্র কিন্তু উত্তাল হবে এবং দুর্ঘটনা ঘটতে পারে। যারা ইতিমধ্যে সমুদ্রে আছে তারা যেন অবশ্যই 23শে নভেম্বরের আগে ল্যান্ডে ফিরে আসে। যেহেতু সরাসরি প্রভাব পড়ার চান্স আছে আমাদের অন্ধ্রপ্রদেশ আর ওড়িশা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা উপকূলে, তাই এই রাজ্যের যে সমস্ত সরকার আছে তারা কিন্তু অবশ্যই এই ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষা করার জন্য স্পেশাল প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে। উদ্ধারকারী দল অর্থাৎ NDRF, SDRF, পুলিশ, আর্মি এদেরকে রেডি রাখবে। যারা কোস্টাল এরিয়াতে আছে তাদেরকে সরিয়ে আনবে এবং কোস্টাল পিপল যারা ক্ষতিগ্রস্ত হতে পারে তাদের জন্য কিন্তু খাবার, ওষুধ বা পোশাক ইত্যাদি শেল্টার বা অন্যান্য ত্রাণের ব্যবস্থা করে রাখবে। এখন পশ্চিমবঙ্গের জন্য কি কি এর সতর্কবার্তা আছে? তাহলে পশ্চিমবঙ্গের ফিশার্সম্যানরা কিন্তু, মৎস্যজীবীরা এখন আর সমুদ্রে যাবে না। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের চাষি ভাইরা, কৃষক বন্ধুদের কিন্তু এই সময় ব্যাপক ব্যস্ততা, তারা ধান তুলছে আর ধান তোলার পরে কিন্তু তারা জমিতে আলু বীজ বপন করবে। এই সময় তারা প্রচুর লেবার দেয়, এমনকি অনেক টাকা কিন্তু মাটিতে পুঁতে দেয় যাতে তারা সোনার ফসল ফলিয়ে একটু বেশি উপার্জন করতে পারে, নিজেদের সংসারটাকে ভালো করে রাখতে পারে। তাই
তাদেরকে কিন্তু এখানে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। যদিও আবহাওয়া দপ্তর বলেছে যে ভয়ের কিছু নাই, পশ্চিমবঙ্গের সরাসরি এফেক্ট পড়বে না, কিন্তু যদি পরোক্ষ এফেক্টটাও খুব জোর পড়ে, যদি বৃষ্টিপাতও হয়, হালকা বৃষ্টিপাতও হয়, তাহলে কিন্তু ধানের জন্য ক্ষতি হতে পারে, কিংবা যে জমিতে আলু বসানো হয়েছে বা আলু বীজ বসানো হয়েছে সেই জমি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে, আলু বীজ পচে যেতে পারে। তাই তারা যেন অবশ্যই সতর্কতা অবলম্বন করে 2021 আর 2023 সালের ক্ষতি থেকে তারা শিক্ষা নিয়ে। কারণ এই নভেম্বরের শেষ আর ডিসেম্বরের শেষ এই সময় যে সমস্ত ঘূর্ণিঝড়গুলি বঙ্গোপসাগরে উঠে, সেগুলি কিন্তু মিস্টেরিয়াস সাইক্লোন বা রহস্যজনক সাইক্লোন। তাদের এফেক্ট কি? তাদের কিন্তু এফেক্ট বা গতিপথ বা প্রভাব যে কোনো সময় পাল্টে যেতে পারে। তাই কৃষক ভাইরা অবশ্যই 25শে নভেম্বরের আগে তাদের জমি থেকে পাকা ধান কেটে তারা খামারে নিয়ে আসবে বা সেফ জায়গাতে নিয়ে আসবে। যদি হাতে না কাটতে পারে অবশ্যই মেশিনের হারভেস্টারের দ্বারা কেটে খামারে বা বাড়িতে নিয়ে আসবে। অন্যদিকে যে সমস্ত কৃষক ভাইরা ধান তোলার কাজ হয়ে গেছে, আলু বীজ বপন করছেন, তারা একটু যেন ওয়েট করে যান। এই গতিপথ বা এর প্রভাবটা দেখার পরেই যেন আমাদের আলু বীজ বপন করেন। আর যাদের খুবই ব্যস্ততা আলু বীজ বপন করতে হবে, তারা অবশ্যই যে জমির ড্রেনেজ সিস্টেম ভালো, অর্থাৎ জল নিকাশি ব্যবস্থা ভালো, সেগুলোতেই আলু বীজ বপন করুন। যেগুলোতে জলে ভেসে যাওয়ার বা স্রোতে ভেসে যাওয়ার সম্ভাবনা বেশি, সেগুলোতে কিন্তু এখন লাগাবেন না। আর অন্যান্য যে সমস্ত সবজি জমি আছে বা তার যে বেড়া বা যা ফেন্সিং, সেগুলো যেন শক্ত করে অবশ্যই করে রাখা হয় আর ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক রাখা হয়। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের যে সমস্ত কোস্টাল পিপল আছে, উপকূলবর্তী মানুষ আছে, তারা বারবার ক্ষতিগ্রস্ত হয়। তারাও যেন সতর্ক থাকে, তারা যেন তাদের মাটির বাড়িগুলিকে, যেগুলো দুর্বল মাটির বাড়ি, সেগুলিকে শক্ত করে বেঁধে রাখে। আর তারা যে নদী বাঁধগুলি আছে তার রক্ষণাবেক্ষণ করে রাখে। তার সঙ্গে এই যে সময়টা ডিসেম্বর আর নভেম্বর জানুয়ারি, এই সময় হচ্ছে পর্যটকদের সময়। বাংলার বিভিন্ন বিচে এখন কিন্তু পর্যটকরা ভিড় জমান, আর পর্যটকরা অতি উৎসাহিত হয়ে গেলে এই সময় কিন্তু সমুদ্র উত্তাল থাকে, দুর্ঘটনা ঘটতে পারে। এই কটা দিন পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণ করা উচিত। যারা অলরেডি ঠিক করেছেন কোনো বিচে যাবেন, দীঘা, পুরী, মন্দারমণি, আপনারা প্ল্যান ক্যান্সেল করতে পারেন। তবে আগেরবার দানা ঘূর্ণিঝড়ে দেখেছি যে এক প্রকারের হুজুগে মানুষ সাইক্লোন ট্যুরিজমের নামে তারা কিন্তু সমুদ্রের কাছাকাছি চলে যাচ্ছিলেন। এটা যেন একদমই না হয়, প্রশাসন যেন এটাকে অবশ্যই বন্ধ করে, নাহলে কিন্তু বিপদ বাড়তে পারে। আর তার সাথে অবশ্যই পশ্চিমবঙ্গের প্রশাসন যেন তৈরি থাকে, যে কোনো মুহূর্তে যদি বিপদ ঘটে যায়, সাইক্লোনের যদি সরাসরি প্রভাব পড়ে যায়, সেটাকে যেন অবশ্যই সেটাকে আটকানো যায় বা মানুষের ক্ষয়ক্ষতি কমানো যায়। সে উদ্ধারকারী দল, আর্মি কিংবা পুলিশ, এদেরকে রেডি রাখা, তার সাথে ত্রাণের ব্যবস্থা করে রাখা। এখন এই মুহূর্তে আমরা কি করব? প্রাথমিক যে অবজারভেশন, পশ্চিমবঙ্গে সরাসরি প্রভাব পড়বে না, তাই আমরা এখন থেকেই প্যানিক করব না, আমরা সচেতন থাকব এবং মানুষকে সচেতন রাখবো। তার সঙ্গে আমরা নজর রাখবো আইএমডি অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তর প্রতিদিন কি আপডেট দিচ্ছে। এমনকি আমরা নিজেরাও কিন্তু স্যাটেলাইটের যে উইন্ডি অ্যাপ থেকে স্যাটেলাইট ইমেজের মধ্যে দেখতে পারবো এই ঘূর্ণিঝড়ের গতিপথ। তার সাথে কেন্দ্র সরকার আর রাজ্য সরকার কী নির্দেশিকা দিচ্ছে, সেই নির্দেশিকা অবশ্যই আমরা মেনে চলবো। আর ফিশার্সম্যান আর ফার্মাররা অর্থাৎ কৃষক বন্ধুরা অবশ্যই কিন্তু সতর্কতা মেনে চলবেন। এই হলো আজকের ভিডিও শেষে আরও একটি প্রার্থনা, ভারতের আকাশে যে এই দুর্যোগের মেঘ বা ঘূর্ণিঝড়, এই যে প্রাকৃতিক বিপর্যয়ের যে ছায়া নেমে এসেছে, সেই দুর্যোগ যেন দ্রুত কেটে যায়। কারণ যে কোনো প্রাকৃতিক বিপর্যয় কিন্তু মানুষের জন্য ক্ষতি করতেই পারে বা মানুষ ক্ষতিগ্রস্ত হতেই পারে। তাই দুর্যোগ কেটে যাক, মানুষ ভালো থাকুক, এই প্রার্থনায় রইল। এই হলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।